এখানে তোমাদের ভৌতবিজ্ঞানের একে দাগে কি বলেছে, ঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন দেখো, আধানের এসআই একক হলো। তো এখানে ক খ গ ঘ যে অপশানগুলি আছে এদের মধ্যে রাইট অপশান হচ্ছে অপশান ঘ অর্থাৎ কুলম। নেক্সট কোশ্চেন দেখো, ধাতব পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের দ্বিগুণ হবে 4 গুণ হবে। রাইট আনসার অপশান খ অর্থাৎ 4 গুণ হবে। এবং পরের কোশ্চেনটা দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন, শুধু ক্যাটায়ন শুধু অ্যানায়ন। এখানে রাইট আনসার অপশান ঘ ক্যাটায়ন অ্যানায়ন উভয়েই। এরপর দেখো তোমাদের 2-এর দাগে কি বলেছে, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করতে হবে। 1 নম্বর প্রশ্ন, স্থির উষ্ণতা, এটা উষ্ণতা হবে, ঠিক আছে। উষ্ণতায় নাইট্রোজেনের সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেন সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্ব সবচেয়ে বেশি হবে। তো এখানে যেটা হবে উত্তর হবে এটা মিথ্যা, ঠিক আছে। তারপরের প্রশ্নটা দেখো, ধাতুর তড়িৎ পরিবহনের ক্ষমতা তড়িৎ বিশ্লেষণের গলিত অবস্থায় তড়িৎ পরিবাহিতার চেয়ে কম, এটাও মিথ্যা। এবং নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে, কপার সালফেটের জলীয় দ্রবণে কপার তড়িৎদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে দ্রবণের কিউপ্রিক আয়নের গাঢ়ত্ব একই থাকে। তো এটা হবে তোমাদের সত্য। এরপরে দেখো তোমাদের 3-এর দাগে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। তো ফার্স্ট কোশ্চেনটা আছে, লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটিকে প্রকাশ করো। তো লেখচিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, একটা স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক এভাবে তোমরা অঙ্কন করে দেবে, ঠিক আছে। এটা প্রবাহ মাত্রা আছে, এটা বিভব প্রভেদ আছে। আচ্ছা, এরপর যেটা তোমাদের লিখতে হবে লেখচিত্রটা অঙ্কন করার পর, সেটা হচ্ছে উত্তর দেখো, ওহমের সূত্রের গাণিতিক রূপ সেটা সমান কি হচ্ছে দেখো, ভি সমান সমান আই আর। এখানে দুই প্রান্তের বিভব প্রভেদ সমান সমান ভি, এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সমান সমান আই, এবং পরিবাহীর রোধ হচ্ছে সমান সমান আর। এখন আমাদের যেটা লিখতে হবে, এখন নির্দিষ্ট শর্তে এক্স অক্ষ বরাবর বিভব প্রভেদ এবং ওয়াই অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ মাত্রাকে লেখচিত্র অঙ্কন করলে ওপি একটি মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যায়, এবং এই লেখচিত্রকে পরিবাহীর বৈশিষ্ট্য লেখ বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এই লেখচিত্রটা অঙ্কন করার পর নিচের অংশটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন দেখো তোমাদের কি বলেছে, ইলেকট্রিক ফিউজ কিভাবে কাজ করে। উত্তরটা দেখো, ইলেকট্রিক ফিউজের কার্যনীতি, ঠিক আছে। তো ফিউজ তারের গলনাঙ্ক খুব কম কিন্তু রোধ অনেক বেশি। ফিউজ তারকে বৈদ্যুতিক লাইনের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এর গলনাঙ্ক কম হয় ফিউজ তার একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত তড়িৎ প্রবাহ সহ করতে পারে। তড়িৎ প্রবাহ মাত্রা ওই নির্দিষ্ট সীমার বেশি হলে ফিউজ তারে যে তাপ উৎপন্ন হয় সেই তাপে ফিউজ তার গলে গিয়ে লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, এবং এর ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। এভাবে বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো এটাই হচ্ছে ইলেকট্রিক ফিউজ কিভাবে কাজ করে তার বর্ণনা। এবং পরের প্রশ্ন দেখো, বলেছে যে একটি বাল্বের গায়ে লেখা আছে 220 ভি এবং 100 ডাব্লু, এর কথাটির অর্থ কী। তো এই অর্থটা ব্যাখ্যা করলে হবে দেখো, বাল্বের গায়ে লেখা থাকে যে 220 ভি এবং 100 ওয়াট, যেটা ডাব্লু, এই কথাটির অর্থ হলো বাতিটিকে 220 ভোল্ট বিভব প্রবাহ বা বিভব প্রভেদ বিশিষ্ট লাইনে যদি দুই প্রান্তে যোগ করা হয়, এবং যোগ করলে বাতিটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে, এবং বাতিটি সর্বোচ্চ উজ্জ্বলতা সহ জ্বলবে, ঠিক আছে। এর পরের কোশ্চেন দেখো, একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষণ নাম এবং সেই সঙ্গে সংকেতও লিখতে হবে। তাহলে দেখো, একটি তীব্র তড়িৎ বিশ্লেষণ, যেটা তীব্র তড়িৎ বিশ্লেষণ নাম এবং সংকেত, যেটা সোডিয়াম ক্লোরাইড, এবং সংকেতটা ব্র্যাকেটে দেওয়া আছে দেখো NaCl। এবং তারপর দেখো একটি মৃদু তড়িৎ বিশ্লেষণ সংকেত ও নাম, তো এখানে অ্যাসিটিক অ্যাসিড এবং তার সংকেতটা দেখো CH3COOH, ঠিক আছে। এরপরে তোমাদের 4-এর দাগে দেখো কি বলেছে। তো 4-এর দাগে যে কোশ্চেনটি আছে দেখো, নিচের প্রশ্ন দুটির উত্তর দাও। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, শক্তির নিত্যতা সূত্র রূপে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা দাও। উত্তর, শক্তির নিত্যতা সূত্ররূপে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা। তো লেঞ্জের সূত্র অনুসারে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যেন এই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণে বাধা দিতে পারে, অর্থাৎ কুণ্ডলীর কাছে চুম্বক নিয়ে গেলে আবিষ্ট তড়িৎচালক বল এই গতিকে বাধা দেবে, আবার চুম্বকের দূরে নিয়ে গেলেও গতিকে বাধা দেবে, ফলে
চুম্বক বা চুম্বক বা কুণ্ডলীটি যে কোনো একটি আপেক্ষিকভাবে গতিশীল করতে হলে এই বাধা বলের বিরুদ্ধে কার্য করতে হবে এবং এই কার্যই তড়িৎচালক বল আবিষ্ট করবে এবং শক্তি সংরক্ষণ নীতি বজায় রাখবে। আর এভাবেই আমরা শক্তির নিত্যতা সূত্র রূপে লেঞ্জের সূত্রকে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা দেখো, তোমাদের একটা গাণিতিক সমস্যা আছে। তো কি বলেছে, লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্কের প্রয়োজন হবে তা নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা তাহলে উত্তরটা আমরা যেভাবে তৈরি করতে পারি, তো বিক্রিয়ার সমিত সমীকরণ আমরা যেটা লিখবো Zn প্লাস H2SO4 সমান সমান ZnSO4 প্লাস H2। এখানে দেখো তোমাদের Zn এর ভ্যালু দেওয়া আছে 6.5 এবং যেটা আছে তোমাদের H2, তো H যেহেতু আমাদের 1 আছে, তো এটা যেহেতু H2 তাহলে 2 একে 2 হয়ে যাচ্ছে, H2 এর ভ্যালুটা 2 হচ্ছে এবং Zn এর ভ্যালুটা 65.5 হচ্ছে। ঠিক আছে, তো এগুলোকে নিয়ে আমাদের ঐকিক নিয়মে অঙ্কটা সমাধান করতে হবে। দেখো আমরা লিখতে পারি 2 গ্রাম H2 প্রস্তুত করতে 65.5 গ্রাম জিঙ্ক প্রয়োজন, অতএব 1 গ্রাম H2 প্রস্তুত করতে জিঙ্কের প্রয়োজন কত না 65.5/2 হবে, যেটা ঐকিক নিয়মে করা হয়। অতএব 5 গ্রাম H2 প্রস্তুত করতে 65.5 ইন্টু 5/2 আছে। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি, তো কাটাকাটি করে তোমরা দেখবে যেটা পাওয়া যাবে 163.75 গ্রাম জিঙ্ক পাওয়া যাচ্ছে। তাহলে 5 গ্রাম হাইড্রোজেন, এখানে আমরা যেটা পাবো যে হাইড্রোজেন গ্যাস থেকে আমরা শেষ যেটা পাচ্ছি যে 163.75 গ্রাম জিঙ্ক। ঠিক আছে, আমাদের এখানে বলেছে যে 50% বিশুদ্ধতা কত গ্রাম জিঙ্কের প্রয়োজন হবে। তাহলে দেখো, ধরি 5 গ্রাম H2 প্রস্তুত করতে 50% বিশুদ্ধতার x গ্রাম জিঙ্ক প্রয়োজন। ঠিক আছে, এই যে x ধরে নেওয়া হয়েছে, আমরা এবার লিখতে পারি অতএব x গ্রাম জিঙ্কের মধ্যে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ যেহেতু 50% বলেছে, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি x ইন্টু 50/100। তো এখন আমরা যদি 50 দিয়ে নিচের 100কে কেটে দিই তাহলে 2 পাবো, তাহলে উপরে x থাকবে এবং নিচে 2 থাকবে, তাহলে x/2 গ্রাম। অতএব আমরা এটা লিখতে পারি x/2 সমান সমান 163.75। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এখন ক্যালকুলেশন করব, x এর ভ্যালু নির্ণয় করব। তাহলে x এর ভ্যালু যদি নির্ণয় করতে হয় তাহলে এর নিচে 2 এবং এর উপরটা আমরা গুণ করে দেবো। গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে 327.5। ঠিক আছে, তাহলে x এর মান আমরা যেহেতু পেয়ে যাচ্ছি, আমাদের এখানে প্রশ্নটা ছিল বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন তা নির্ণয় করো। তাহলে শেষ যেটা x এর ভ্যালু বেরিয়েছে সেটা তোমরা উত্তর লিখে দেবে। তো উত্তরটা লিখলেই তোমাদের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো একে দাগে কি বলেছে, ঠিক উত্তর নির্বাচন করো। তোমরা যারা ভিডিওটা দেখছো অলরেডি তোমাদের এমসিকিউ অ্যাডাপ্টেশন যে প্যাকেজ দিয়েছিল, তো সেই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের প্রত্যেকটা বিষয়ের সমাধান দেওয়া হয়ে গেছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে এমসিকিউ এর সমাধানের লিঙ্কও পেয়ে যাবে। যদি তোমাদের কোনো এখনো বিষয়টা সমাধান না হয়ে থাকে, এমসিকিউ এর সঠিক উত্তর নির্বাচন না করে থাকো, তো ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও। দেখো এখানে 1 নম্বর প্রশ্ন কি বলেছে, যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো, এখানে দেখো ক খ গ ঘ অপশান আছে। তো প্রথমেই যেটা আছে বায়োগ্যাস, এটা হবে আমাদের জীবাশ্ম জ্বালানি নয়। পরের প্রশ্ন দেখো, তোমাদের এখানে কি বলেছে যে কোনো উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব সৎ অবশীর্ষ, অসৎ অবশীর্ষ, সৎ সমশীর্ষ, অসৎ সমশীর্ষ। ঘ অপশান সঠিক। ঠিক আছে, তোমাদের 50 নম্বরের প্রশ্ন, তাই ভিডিওটা একটু বড় হবে, তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো এবং শুধুমাত্র সঠিক উত্তরগুলো আমি তোমাদের জানিয়ে যাব। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, যে যৌগটি আয়নীয় নয় তা হলো, এখানে তোমরা অপশান সি দেখতে পাচ্ছ CH4। ঠিক আছে, অপশান ঘ, তোমাদের অপশান ঘ হচ্ছে সঠিক উত্তর, CH4। পরের প্রশ্ন, যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো অপশান ঘ অ্যাসিটিক অ্যাসিড। এবার পরের প্রশ্ন, যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে 2 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো, তো তার গ্রাম আণবিক গুরুত্ব দেখো 64 গ্রাম পার মোল। এবং পরের প্রশ্নটা দেখো কি বলেছে, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময়, এখানে খ হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে। পরের প্রশ্ন দেখো, এখানে 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান কত হবে, এখানে উত্তরটা হবে অপশান গ, অর্থাৎ 2 ওহম। নেক্সট কোশ্চেন বলেছে, যেটি গ্রিন হাউস গ্যাস সেটি হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রাস অক্সাইড। তো এখানে যে ক খ গ আছে, গ ঘ অপশান আছে, এদের মধ্যে নাইট্রাস অক্সাইড হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো তোমাদের 2 দাগে বলেছে শূন্য স্থান পূরণ করো।
ঠিক আছে? তো প্রথম যে প্রশ্নটা, হ্যালোজেন যৌগগুলির মধ্যে যেটি তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক সেটি হলো ড্যাশ ফ্লুরিন। তাহলে এই শূন্যস্থানে তোমরা কি করবে, ফ্লুরিন কথাটা লিখে দেবে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হচ্ছে ড্যাশ, তো এটার উত্তর হবে আয়োনোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, ফিউজ তারের গলনাঙ্ক এর উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা ড্যাশ হয়, তো এটা কম হয়। ঠিক আছে, এই শূন্যস্থানে তোমরা লিখে দেবে কম। এবার পরে তিনের দাগে দেখো, তোমাদের তিনের দাগে বলেছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। তো এখানে তিনটে প্রশ্ন আছে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে থাকছে। প্রথম প্রশ্ন দেখো, যে ইলেকট্রন কথাটা আগের কোনো একটা লাইন থেকে এসে গেছে। প্রথম প্রশ্নটা দেখো, যে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন, তো এটা ঠিক না ভুল, এটা হবে মিথ্যা। ঠিক আছে, সত্য বা মিথ্যা নির্বাচন করতে বলেছে, এটা হবে মিথ্যা। এর পরের প্রশ্ন বলেছে উচ্চ উষ্ণতা, এটা উষ্ণতায় হবে। ঠিক আছে, উষ্ণতায় ও নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলি প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটা হবে সত্য। এর পরের প্রশ্ন, দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে, এটাও হবে সত্য। ঠিক আছে, তাহলে তোমাদের 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ কমপ্লিট। এবার 4-এর দাগে তোমাদের যে প্রশ্নগুলো আছে, এখানেও তোমাদের দেখো 6টি প্রশ্ন আছে এবং প্রত্যেকটা বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার। তো প্রথম প্রশ্ন, গ্যাস ধ্রুবকের আর যেটা গ্যাস ধ্রুবকের এসআই এককটা উল্লেখ করতে বলেছে। তো উত্তরটা দেখো, গ্যাস ধ্রুবকের এসআই একক হচ্ছে মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এর পরের প্রশ্ন বলেছে পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক। উত্তর, পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক ব্যাসার্ধ এর মান হয় সর্বাধিক। এর পরের প্রশ্ন, এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো। উত্তরটা দেখো, লিথিয়াম হাইড্রাইড। আয়নীয় যৌগের ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো। নেক্সট কোশ্চেন দেখো, কিলোওয়াট এবং কিলোওয়াট ঘন্টা এর মধ্যে কোনটি ক্ষমতার একক। তো এখানে যেটা হবে কিলোওয়াট। ঠিক আছে, এবার পরের প্রশ্ন, ডিসি অপেক্ষা এসি এর একটি সুবিধা লেখো। তো এখানে দেখো ABCD 4টে আছে, তো এখানে বলেছি একটি সুবিধা, যে কোনো একটা সুবিধা তোমরা লিখে দেবে। এসি এর উৎপাদন খরচ কম। বি আছে এসি শক্তি তড়িৎ শক্তি সরবরাহ বন্টনের সময় অপচয় কম হয়। সি, এসি ভোল্টেজ ট্রান্সফরমার এর সাহায্যে বাড়ানো হয়। যাই হোক, এখান থেকে তোমরা যে কোনো একটি বা দুটি লিখে দিতে পারো, যদিও এখানে তোমাদের একটি ব্যবহারিক সুবিধা বলেছে, তো একটা কি দুটো লিখে দেবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন, এখানে বলেছে কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষক হিসাবে ব্যবহৃত হবে। উত্তর হবে পটাশিয়াম সায়ানাইড। এই উত্তরগুলো কিন্তু একেবারে সংক্ষিপ্তভাবে শুধু উত্তরটুকু দেওয়া হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই পুরো বাক্যে লিখবে যেগুলোর উত্তর সংক্ষেপে দেওয়া আছে। যেমন তোমরা কি লিখবে, যে পটাশিয়াম সায়ানাইড সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে তোমাদের 4-এর দাগে 6টি প্রশ্ন ছিল, কমপ্লিট উত্তর। এবার 5-এর দাগে তোমাদের এখানে 4টি প্রশ্ন আছে এবং প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে থাকছে। প্রথম প্রশ্ন দেখো, পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন। উত্তরটা দেখো, সমতল দর্পণে সর্বদা বস্তুর সমান আকারে সমশীর্ষ অসৎ বিম্ব গঠন করে, কিন্তু উত্তল দর্পণে সর্বদা বস্তুর চেয়ে আকারে ছোট সমশীর্ষ অসৎ বিম্ব গঠন করে। তাই একই আকারের সমতল দর্পণের তুলনায় উত্তল দর্পণে অনেক বেশি সংখ্যক বস্তুর প্রতিবিম্ব দেখা সম্ভব, অর্থাৎ উত্তল দর্পণের দৃষ্টির ক্ষেত্রে অনেক বড় হয়, ফলে গাড়ি চালক তার সামনে থাকা উত্তল দর্পণের পিছনের দিকে বহু সংখ্যক গাড়ি বা যানবাহনের সোজা ও ছোট প্রতিবিম্ব একসঙ্গে দেখতে পান এবং তার পক্ষে গাড়ি চালানো সুবিধাজনক হয়। তাই পিছনের গাড়ি দেখতে স্কুটার বা বাসে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আশা করি বোঝা গেছে উত্তরটা। এবার পরের প্রশ্ন দেখো, কি বলেছে, কোনো মৌলের আয়নীয় ভবন শক্তি বলতে কি বোঝায়। উত্তরটা দেখো, সর্বনিম্ন কি বলেছে, যে সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্লভভাবে আবদ্ধ ইলেকট্রনকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটিকে গ্যাসীয় অবস্থায় এক একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়ন এ পরিণত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে এই মৌলের আয়নীয় ভবন শক্তি বলা হয়ে থাকে। এবার দেখো পরের প্রশ্ন, কি বলেছে, যে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো, যেখানে সি এর ভ্যালু দেওয়া আছে 40।
এখানে যেটা বলেছে যে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ চেয়েছে এবং সি এর ভ্যালু দেওয়া আছে 40। তাহলে আমরা উত্তরটা দেখে নেবো, একটু নিচে আছে। তো দেখো অঙ্কটা কষা হয়েছে CaCO3 এর গ্রাম আণবিক ভর, ঠিক আছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো 40 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3 করা হচ্ছে। কেন? এখানে দেখো Ca যেটা কোশ্চেনে ভ্যালু দেওয়া ছিল 40 এবং সি এর ভ্যালুটা হচ্ছে 12 এবং ও এর ভ্যালু হচ্ছে 16 এবং 3 থাকার জন্য 16 ইন্টু 3 করা হলো। ঠিক আছে, তাহলে 40, তারপরের লাইনে 40 বসে গেল এবং 12 আছে, 12 বসছে এবং 16 ইন্টু 3, তাহলে আমরা কি হবে যে 16কে 3 দিয়ে গুণ করলে 48 হবে, তো সেই 48 বসানো হয়েছে। এবার দেখো 40 12 48 আমরা যদি যোগ করে দিই তাহলে কি হবে না 100 পাওয়া যাবে, তো এটা 100 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি অতএব 100 গ্রাম CaCO3 এর মধ্যে Ca এর পরিমাণ 40 গ্রাম। সুতরাং আমরা এটাকে লিখে দিতে পারি ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের পরিমাণ শতকরা যেটা সেটা হচ্ছে 40%, ঠিক আছে। তো এটা লিখে দিলেই তোমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এবার পরের প্রশ্ন কি বলেছে, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটা কেন প্রযোজ্য নয় তা ব্যাখ্যা করো। উত্তর দেখো, সোডিয়াম ক্লোরাইডে আয়নীয় যৌগ, যেটা আয়নীয় যৌগে প্রতিটি আয়ন তার চারপাশে নির্দিষ্ট সংখ্যক বিপরীত আধানগ্রস্ত আয়ন দ্বারা ঘেরা থাকে। আয়নগুলি এভাবে ত্রিমাত্রিক তলে সজ্জিত হয়ে নির্দিষ্ট জ্যামিতিক আকারে কঠিন কেলাস গঠন করে, তাই আয়নীয় যৌগের পৃথক অণুর অস্তিত্ব নেই। সেজন্য সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি প্রযোজ্য নয়। এক্ষেত্রে আমরা সংকেতের ওজন কথাটি ব্যবহার করব, ঠিক আছে। তাহলে তোমাদের 5-এর দাগে মোট 4টি প্রশ্ন ছিল, কেমন? মোট 4টি প্রশ্ন ছিল, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো এক এক করে। এবার দেখো পরবর্তী প্রশ্ন, পরে তোমাদের 6-এর দাগে 6-এর দাগে কি বলেছে দেখো। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এখানে তোমরা একটু দেখে নেবে, 5-এর দাগে তোমাদের মোট 9টি প্রশ্ন আছে, কেমন? 4টি প্রশ্ন না, সরি, এটা কোনো কারণে মিস হয়েছে। তো এটা তোমাদের এখানে 9টি প্রশ্ন আছে। তাহলে এখন পর্যন্ত 4টি প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে এবং 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর যেটা বলেছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো। এখানে সি এবং ও এর ভ্যালু দেওয়া আছে, যেটা আমরা একটু আগে এই ধরনের একটা অঙ্ক সমাধান করে এসেছি। তাহলে দেখো আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত এটা আগের কোনো একটা মডেল অ্যাক্টিভিটি টাস্কে 3-2 নম্বরে প্রশ্নটা ছিল। তো যাই হোক, বিক্রিয়ার সমীকরণটা আমরা প্রথমে লিখে নেবো, CaCO3 ইকুয়াল CaO প্লাস CO3 এবং যে তীর চিহ্নটা দেওয়া আছে তোমরা অবশ্যই তীর চিহ্নটা দেবে। এবার আমাদেরকে যেটা করতে হবে, CaCO3 এর ভ্যালুটা বার করে নেব এবং CO2 এর ভ্যালুটা আমরা নির্ণয় করে নেব। তাহলে দেখো ঠিক আগের মতো সি এর যেটা ভ্যালু আছে 40 এবং সি এর ভ্যালু 12 এবং O3 যেটা 16 ইন্টু 3, তো এটাকে ক্যালকুলেশন করলে 100 পাবো এবং একই রকমভাবে সি এর ভ্যালু 12 এবং O2 যেটা, ও এর ভ্যালু আমরা জানি 16, যেটা দেওয়া আছে এখানে দেখো 16, তাহলে 16 ইন্টু 2 হবে, তাহলে 32 হয়ে যাবে। তো 12 প্লাস 32 44 হবে। তাহলে দেখো এই সমীকরণ থেকে আমরা কিন্তু একটা 100 এবং একটা 44 পেয়েছি। এবার আমরা যেটা করব, এখানে কি বলেছিল যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পাবো। আমরা তাহলে এটা ঐকিক নিয়মে সমাধান করে নেবো। 100 গ্রাম যেটা বেরিয়েছে, 100 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায় 44 গ্রাম। তাহলে 1 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যাবে 44/100 গ্রাম। তাহলে আমাদের যেটা প্রশ্ন ছিল যে 50 গ্রাম, তাহলে 50 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যাবে, যেটা 44/100 ইন্টু 50। তো এখানে দেখো ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি 22 গ্রাম। আমরা উত্তর লিখে দেবো, অতএব 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। তো আশা করি বোঝা গেছে, ঠিক আছে। তোমাদের 5-এর থেকে মোট 9টি প্রশ্ন আছে, তাহলে এটা 5 নম্বর প্রশ্ন সমাধান দেওয়া হলো। এরপরে দেখো 5-এর 6 নম্বর প্রশ্ন। তো 5-এর 6 নম্বর প্রশ্ন কি বলেছে, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন তা ব্যাখ্যা করো। উত্তরটা দেখো, শুষ্ক বায়ুতে মূলত নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ অন্যান্য গ্যাসের তুলনায় বেশি থাকে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে একক আয়তনে বাতাসে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কমে যায়, কারণ জলীয় বাষ্প বাতাসে উপস্থিত গ্যাসগুলিকে প্রতিস্থাপিত করে। মোটামুটিভাবে শুষ্ক বায়ুতে 4 ভাগ নাইট্রোজেন এবং 1 ভাগ অক্সিজেন আছে। আর নাইট্রোজেনের মোলার ভর 28 গ্রাম ও অক্সিজেনের মোলার ভর 32 গ্রাম হলে, দেখো এখানে যে ক্যালকুলেশনটা দেখানো হচ্ছে যে শুষ্ক বায়ুর গড় আণবিক ভর, তো এই গড় আণবিক ভর সমান দিয়ে দেখো তোমরা 28 ইন্টু 4 প্লাস 32 ইন্টু 1
পার চিহ্ন দেওয়া আছে ওটা তোমরা লিখবে দেখো সমান চিহ্ন দিয়ে তোমরা এরকম একটা ভগ্নাংশ আকারে লিখবে। তো এখানে ভগ্নাংশ আকারে লেখা যায় না বলে এটা পার চিহ্ন দেওয়া হয়েছে। তো যাই হোক 28 উপরে তোমরা কি লিখবে 28 ইন্টু 4 প্লাস 32 ইন্টু 1 আর তার নিচে লিখবে 4 প্লাস 1। ঠিক আছে, এটা লেখার পর যেটা উপর নিচে ক্যালকুলেশন হয়ে বেরিয়ে আসবে 28.8 গ্রাম। ঠিক আছে, এবার আমরা জানি আবার জলের মোলার ভর 18 গ্রাম। সুতরাং জলীয় বাষ্পের শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হয়, তাই বাতাসে জলীয় বাষ্প থাকলে অর্থাৎ বায়ুর আর্দ্র হলে তার গড় আণবিক ভর শুষ্ক বায়ুর গড় আণবিক ভরের চেয়ে কম হয়, তাই শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয়। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো 7 নম্বরে কি বলেছে, সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? উত্তর, বর্ণালীর বর্ণালীর সকল বর্ণের মধ্যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, তাই তাই এটা যা তাই আলোর বিচ্ছুরণ, এটা আলোর বিচ্ছুরণের সূত্রানুসারে অন্যান্য বর্ণের তুলনায় লাল বর্ণের বিক্ষেপণ ন্যূনতম হয়। আর সূর্যাস্তের সময় সূর্য দিগন্ত রেখার কাছাকাছি অবস্থান করায় সূর্য রশ্মিগুলিকে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অনেক বেশি দূরে অতিক্রম করতে হয়। এই দীর্ঘ দূরত্ব বায়ুস্তর এর মধ্য দিয়ে অতিক্রম করার সময় কম তরঙ্গদৈর্ঘ্য বেগুনি, নীল ইত্যাদি অন্যান্য বর্ণের আলো প্রায় সম্পূর্ণ বিক্ষিপ্ত হয়ে যায়, তাই চোখে এসে পৌঁছায় না। আর অন্যদিকে লাল বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে কম হয়। মূলত লাল বর্ণের আলো এই অবস্থায় আমাদের চোখে এসে পড়ে, আর এই কারণে সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়। ঠিক আছে, পরের প্রশ্ন 8 নম্বরে কি বলেছে, ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো। তো দেখো তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ এখান থেকে উত্তরটা তোমরা লিখে দেবে এতদূর। কি বলেছে, বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি কমা মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিকে এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে। ঠিক আছে, এটা লিখলেই হয়ে যাবে। এরপরে লেঞ্জের সূত্র। তো লেঞ্জের সূত্রটা দেখো, তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে সৃষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে এটি নিজের সৃষ্টির কারণে বাধা দেয়। ঠিক আছে, এরপরে দেখো পরবর্তী তাহলে তোমাদের 5-এর দাগে 9টি প্রশ্ন কমপ্লিট। এবার 6-এর দাগে। তো 6-এর দাগে দেখো প্রথম প্রশ্ন আছে 700 কি বলেছে 60 এইচজি চাপে 273 উষ্ণতায়, এটা উষ্ণতা হবে, উষ্ণতায় কোনো একটি গ্যাসের 1.6 গ্রামের আয়তন 1.12 লিটার। এখন গ্যাসটির মোলার ভর আর হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করতে হবে। তাহলে এখানে দুটো উত্তর চেয়েছে, এক হচ্ছে গ্যাসটির মোলার ভর আর একটা হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করতে হবে। তাহলে উত্তরটা দেখো, গ্যাসটির চাপ যেটা পি এবং 760 এইচজি, এখন এটাকে এটিএম এ প্রকাশ করা হবে, তাহলে সমান দিয়ে 760/760 সমান 180 এমস। এরপর দেখো আমরা এখানে যেগুলো দেওয়া আছে প্রশ্নের মধ্যে তথ্য সেগুলো আমরা তুলে নেব। উষ্ণতা 273 কে, গ্যাসটির ভর 1.6 জি, এবং দেখতে পাচ্ছ ব্র্যাকেটে যে লেটারগুলো ইউজ করা হয়েছে এগুলো তোমাদেরকে স্মরণে রাখতে হবে, কারণ এগুলো দিয়ে ক্যালকুলেশন হবে। আয়তন যেটা ভি 1.18 লিটার, এবং গ্যাসটির মোলার ভর এম হলে এখানে একটা কমা দেবে। ঠিক আছে, হোলের পর কমা দেবে। ওকে, এখন গ্যাসটির মোলার ভর এম হলে তাহলে আমরা লিখতে পারি পিভি সমান WRT/m, বা এম এর ভ্যালুটা আমরা বার করব। তো এম এর ভ্যালু বার করতে গেলে ক্রস মাল্টিপল হলে হয়ে যাবে দেখো WRT/PV। এরপরে আমরা যেটা করব দেখো, এখানে আর এর যে ভ্যালু সেটা এখানে থার্ড ব্র্যাকেটে দেওয়া আছে। ঠিক আছে, 0.082 লিটার। তো এখানে আমরা পরবর্তী স্টেপে ডাব্লুর যে ভ্যালুটা আছে আমরা 1.6, যেটা এখানে দেখতে পাচ্ছ বসানো হচ্ছে। তারপরে আর ছিল, আর এর ভ্যালু বসানো হলো, এবং টি ছিল, দেখো এখানে টি এর ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ উষ্ণতা 273, তো 273, এবং নিচে পিভিটি, উপরে পি এবং ভি এর ভ্যালু পি এই 1, এবং ভি এর ভ্যালু দেখো 1.12। তো এটা বসানোর পর উপর নিচে আমরা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো 31.98 গ্রাম মোল ইনভার্স। ঠিক আছে, তো এটার পর যেটা আমাদের দেখতে হবে দেখো, আমরা লিখতে পারি হাইড্রোজেনের সাপেক্ষে গ্যাসটির বাষ্প ঘনত্ব। তো হাইড্রোজেনের সাপেক্ষে গ্যাসটির এর বাষ্প ঘনত্ব, এটা লেখার দরকার নেই, এটা আগের পেজে হয়ে গেছে। তার পরবর্তী স্টেপ যেটা, এটা হাইড্রোজেনের সাপেক্ষে গ্যাসটির বাষ্প ঘনত্ব সমান দিয়ে তোমরা একটা মার্জিন দেবে, ভগ্নাংশ আকারে লিখতে হবে। উপরে তোমরা একটু লিখে নেবে, এখানে পেজটা কম থাকায় ছোট করে লিখতে হয়েছে গ্যাসটির আণবিক গুরুত্ব। উপরে তাহলে কি লেখা হচ্ছে, গ্যাসটির আণবিক গুরুত্ব, এবং নিচে তোমরা যেটা লিখবে হাইড্রোজেনের
হাইড্রোজেনের আণবিক গুরুত্ব, ঠিক আছে? তাহলে উপরে থাকছে গ্যাসটির আণবিক গুরুত্ব, নিচে থাকছে হাইড্রোজেনের আণবিক গুরুত্ব। তো উপরে গ্যাসটির আণবিক গুরুত্ব 31.98 এবং নিচে হাইড্রোজেনের আণবিক গুরুত্ব 2 বসে যাবে। এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ 31.98কে আমরা 2 দিয়ে ডিভাইডেড করলে যেটা পাবো 15.99। ওকে, তাহলে আমরা উত্তরটা লিখে দিতে পারি অতএব গ্যাসটির মোলার ভর 31.98 গ্রাম মোল ইনভার্স এবং হাইড্রোজেনের সাপেক্ষে গ্যাসটির বাষ্প ঘনত্ব যেটা হবে 15.99। তো আশা করি বোঝা গেছে। এইভাবে তোমাদের এই প্রশ্নের উত্তরটা কমপ্লিট হয়ে গেল। এর পরের প্রশ্ন দেখো তোমাদের 2 নম্বরে কি বলেছে, যে একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 10 ভি এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে 2 ওহম আর তড়িৎ কোষটিকে 8 ওহম রোধাঙ্কের সঙ্গে যুক্ত করা হলো। এখন রোধাঙ্কটিতে 60 সেকেন্ড কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এর উত্তরটা দেখো। আমরা কোশ্চেনের মধ্যে যেসব তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা পরপর তুলে নেব। কি কি দেওয়া আছে, তড়িৎচালক বল যেটা ই 10 ভোল্ট এবং তড়িৎ কোষের রোধ যেটা 8 ওহম এবং অভ্যন্তরীণ রোধ যেটা ছিল সেটা দেখো 2 ওহম। দেখো তড়িৎ কোষের রোধ ক্যাপিটাল আর এবং অভ্যন্তরীণ রোধটা স্মল আর দ্বারা প্রকাশ করা হয়েছে এবং সময় টি 60 সেকেন্ড এবং তড়িৎ প্রবাহ মাত্রা যেটা ক্যাপিটাল আই আমাদের জিজ্ঞাসা করছে এবং উৎপন্ন তাপ যেটা এইচ আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এই দুটি কোশ্চেন আছে, ঠিক আছে? এই দুটো প্রশ্নের উত্তর আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো পাশে এটা করা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই নিচে করবে, ঠিক আছে? এটা এই তথ্যগুলো তোলার পর নিচে করবে। আমি এখানে পাশে করে দিয়েছি। আমরা জানি ই ইকুয়াল ক্যাপিটাল আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তোমরা এই ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এই ফর্মুলা অনুসারে আমরা উত্তরটা নির্ণয় করে দেবো। দেখো এখানে ক্যাপিটাল আই, এই যে ক্যাপিটাল আইটা এখানে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে? আমাদের প্রবাহ মাত্রা নির্ণয় করতে বলেছিল। তো প্রবাহ মাত্রা যদি আমাদের এখানে চলে আসে তাহলে এটা ক্রস মাল্টিপল হয়ে ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর হবে। এখন ক্যাপিটাল আই এর ভ্যালু বার করতে হবে ই বলতে দেখো এখানে আমাদের তড়িৎচালক বল অর্থাৎ 10 ভোল্ট ছিল, তাহলে আমরা ই এর জায়গায় আমরা 10টা বসিয়ে দেবো। এবং নিচে ক্যাপিটাল আর এর ভ্যালু দেখো 8 আছে এবং স্মল আর এর ভ্যালু দেখো 2 আছে, তাহলে নিচে 8 যোগ 2 হয়ে যাবে, ঠিক আছে? যেমন ক্যাপিটাল আর প্লাস স্মল আর আছে, তাহলে নিচে দেখো 8 আর 2 যোগ করলে 10 হবে, উপরেও 10 আছে, 10 উপর নিচ কেটে গেলে 1 অ্যাম্পিয়ার হয়ে যাবে। তাহলে এখানে যেটা বলেছিল তড়িৎ প্রবাহ মাত্রা সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আমরা পেয়ে গেলাম একটা উত্তর। এরপরে আমাদের যেটা বার করতে হবে উৎপন্ন তাপ। তো উৎপন্ন তাপ নির্ণয়ের যে ফর্মুলাটা আমরা সেটা ইউজ করব, দেখো আই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর ইন্টু টি স্মল টি অর্থাৎ সময়টাকে বোঝাচ্ছে। তাহলে এখানে আই অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা এই মাত্র পেয়েছি আমরা 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 এখানে বসে যাবে এবং তার স্কোয়ার হবে এবং ক্যাপিটাল আর দেখো এর ভ্যালু আছে 8, ঠিক আছে? 8 বসে যাবে ইনটু টি অর্থাৎ স্মল টি বলতে এখানে সময় 60, তাহলে 60 বসে যাবে। তাহলে 1 এর স্কোয়ার 1ই হবে, এখন 8 6 48, তাহলে 480 জুল। তাহলে উৎপন্ন তাপটা আমরা কত পাচ্ছি, 480 জুল। তো ঠিক আছে, খুব সিম্পল অঙ্কটা, খালি মাত্র তথ্যটা তুলে নিয়ে দুটো সূত্র ব্যবহার করে আমরা সমাধান করে দেবো। এরপরের যে কোশ্চেনটা আছে দেখো এখানে বেশ কিছু গাণিতিক সমস্যা আছে, এগুলো সমাধান হচ্ছে দেখো 6-3 নম্বরে। দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:1 এবং ব্যাসার্ধের অনুপাত আছে 1:2। এখন এই রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটি রোধের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা এখান থেকে আমাদেরকে দুটি তারের রোধের অনুপাত নির্ণয় করতে হবে। তো এর উত্তরটা দেখো, প্রথমত এখানে যেহেতু দুটি তার বলেছে, দুটি ধাতব তার, তো এই দুটো ধাতব তারকে আমরা একটা প্রথম এবং আরেকটা দ্বিতীয় তার মনে করে নেব, ঠিক আছে? তো প্রথম তারের ক্ষেত্রে ধরি রোধ সমান ক্যাপিটাল আর 1 এবং ব্যাসার্ধ স্মল আর 1 এবং দৈর্ঘ্য স্মল এল 1 এবং রোধাঙ্ক রো 1 ধরে নেব, ঠিক আছে? এবং প্রথম তারের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি, এই ক্যাপিটাল A1 যেটা এখানে ক্যাপিটাল A1 সমান পাই আর স্কোয়ার, যেহেতু এটা প্রথম তার তাই স্মল আর এবং R1 বসে যাবে, ঠিক আছে? এবং দ্বিতীয় তারের ক্ষেত্রে দেখো এই প্রথম তারের এটা ধরার পর এর নিচে লিখবে তোমরা দ্বিতীয় তারের ক্ষেত্রে। একই রকমভাবে দ্বিতীয় তারের ক্ষেত্রে প্রথম তারে যা যা ব্যবহার করা হয়েছে দ্বিতীয় তারের ক্ষেত্রে শুধুমাত্র সেখানে 2 করে দেওয়া হবে। দেখো এখানে R1 ছিল, এটা R2 হবে, ঠিক আছে? একই রকমভাবে ব্যাসার্ধ R1 ছিল, এখানে R2 হবে, দৈর্ঘ্য L1 L2 আর রোধাঙ্ক ρ1 ρ2 করে দেওয়া হচ্ছে এবং প্রস্থচ্ছেদ যেটা ছিল A1 এটা A2 করা হচ্ছে এবং পাই R1 স্কোয়ার এটা পাই
টু স্কোয়ার করা হয়েছে, ঠিক আছে? তো এটা তোমরা একটু খাতায় ক্লিয়ার করে পরপর লিখে নেবে প্রথম তারের দৈর্ঘ্যের ক্ষেত্রে, তারপর নিচে এটা তোলা হয়ে গেলে নিচেতে তোমরা দ্বিতীয় তারের ক্ষেত্রে লিখবে। এরপর যেটা আমরা করতে পারি এখন প্রশ্নানুসারে, অর্থাৎ উপরে যে তথ্যগুলো আমরা তুললাম এবং যে প্রশ্নটা দেওয়া আছে এখানে কি বলেছে যে দৈর্ঘ্যের অনুপাত এবং ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, আর রোধাঙ্কের অনুপাতটাও দেওয়া আছে, আমাদের রোধের অনুপাত নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো আমরা যেটা এখানে করতে পারি প্রশ্নানুসারে, যে প্রথম শর্তানুসারে আমরা লিখতে পারি দৈর্ঘ্য ইস টু দৈর্ঘ্য, যেটা L1 ইস টু L2 সমান 2:1, ঠিক আছে? তো এখানে দেখো দৈর্ঘ্য ছিল, ঠিক আছে? তো 2:1, দেখো প্রশ্নের মধ্যে এখানে কিন্তু দেওয়া ছিল দৈর্ঘ্যের অনুপাত 2:1, অর্থাৎ এটাই নেওয়া আছে। ঠিক একই রকমভাবে পরবর্তী ব্যাসার্ধের অনুপাতটাও নেওয়া হবে এবং রোধাঙ্কের অনুপাতটাও নেওয়া হবে। আমি আর প্রশ্নে আসছি না, ঠিক আছে? তো এটা ইস টু এটা করলে কি হচ্ছে, বা আমরা লিখতে পারি L1/L2 সমান 2/1, যেহেতু অনুপাত ছিল আমরা ভগ্নাংশ আকারে এইভাবে সাজিয়ে দিতে পারি। আবার দ্বিতীয় শর্তানুসারে R1 ইস টু R2 1:2, যেটা মান দেওয়া আছে প্রশ্নে, তাহলে R1/R2 তাহলে সাজিয়ে দিলে 1/2, আমরা এটাকে একটু ঘুরিয়ে দেবো, অতএব R2/R1 তাহলে 2/1 হয়ে যাবে। এবং তৃতীয় শর্তানুসারে কি হবে, যেটা ρ1 ইস টু ρ2 সমান 3:1, যেটা রোধাঙ্কের অনুপাত দেওয়া ছিল প্রশ্নে, তাহলে আমরা সেটা লিখতে পারি পরবর্তী লাইনে, বা ρ1/ρ2 সমান 3/4, এটা সাজানো হলো। তো এই যে প্রথম শর্তানুসারে, দ্বিতীয় শর্তানুসারে, তৃতীয় শর্তানুসারে এটা কেন করা হলো, পরবর্তী স্টেপ সমাধান করতে পারবো আমরা এগুলোর পর। এবার আমরা যেটা লিখতে পারবো যে আমরা জানি এই সূত্রটা ব্যবহার করে আমরা পরবর্তী স্টেপটা আগাবো। তাহলে R ইকুয়াল রো ইন্টু এল বাই এ, অর্থাৎ প্রস্থচ্ছেদ দেওয়া আছে এবং এলটা আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে প্রথম তারের রোধ R1 হবে, তাহলে ρ1 ইন্টু দৈর্ঘ্য যেটা L1/A1 ডট ডট 1 নম্বর, এবং দ্বিতীয় তারের রোধ, এটা রোধ হবে রোধ R2 সমান ρ2 ইন্টু L2 বাই প্রস্থচ্ছেদ এ, অর্থাৎ A2 ডট ডট 2 নম্বর। এই যে আমরা জানি এই সূত্রানুসারে আমরা প্রথম তারের রোধ, দ্বিতীয় তারের রোধ পেয়েছি এবং ডট ডট 1 নম্বর ডট ডট 2 নম্বর দুটো সমীকরণ পেয়েছি। এই দুটো সমীকরণের সাহায্যে পরবর্তী উত্তরটা আমাদের এসে যাবে। এখন 1 নম্বর ভাজিত 2 নম্বর করিয়া পাই, অর্থাৎ উপরে যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ পেয়েছি এই দুটো সমীকরণকে আমরা ভাগ করে দেবো। তো দেখো ভাগ করলে দেখো প্রথম সমীকরণে এটা আমরা পেয়েছি, এই যে R1 ছিল, তাহলে R1 উপরে থাকবে এবং দ্বিতীয় তারের যে R2 সেই R2টা নিচে থাকবে, যেহেতু ভাগ করা হচ্ছে। সমান চিহ্ন দেওয়ার পর এর সমানের পর সমান চিহ্ন দেওয়ার পর আমরা কি করব, দেখো এই সমান চিহ্নর পর যেটা আছে এই অঙ্কটাকে পুরো এর উপরে বসিয়ে দেবো এবং সমান চিহ্নের পর এই অংশটাকে আমরা নিচে বসাবো, ঠিক আছে? বোঝার সুবিধার্থে আমি উভয়টা দেখিয়ে দিলাম। এবার আমরা ক্যালকুলেশন করব যে R1/R2 থাকবে, এই অঙ্কটা যেমন আছে তেমন আমাদের এখানে বসে যাবে এবং গুণের চিহ্ন দিয়ে নিচের এই যে ভগ্নাংশটা গুণের চিহ্ন দিয়ে আমরা যখন বসাবো তখন কিন্তু পুরো নিচের এই ভগ্নাংশটা উল্টে যাবে, ঠিক আছে? তো এই যে দেখো যেটা ρ2 ইন্টু L2/A2 ছিল সেটা দেখো এই উপরে, অর্থাৎ A2টা উপরে যাবে এবং এই অংশটা আমাদের নিচে চলে আসবে, যেহেতু এটা ভগ্নাংশ আকারে নিচে ছিল, ঠিক আছে? গুণের চিহ্ন হলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, তো সেভাবে উল্টে গেছে। এবার দেখো যেটা দেখা যাচ্ছে এখানে, যে আমরা একটা ক্যালকুলেশন করতে পারবো, এই যে এর ভ্যালুটা আমরা জানি সেখানে দেওয়া আছে, অর্থাৎ প্রস্থচ্ছেদ πr1², আর এই যে A2 অর্থাৎ এটা দ্বিতীয় স্তরের প্রস্থচ্ছেদ ছিল যেখানে ভ্যালু দেওয়া ছিল πr2², ঠিক আছে? তাহলে দেখো এখানে পাই এবং পাই কেটে যাবে। পরবর্তীতে তোমরা লক্ষ্য করো ρ1 উপরে থাকবে এবং ρ2 নিচে আছে, নিচে থাকবে, ইন্টু L1 উপরে আছে থাকবে এবং নিচে এখানেও দেখো একটা L2 আছে, নিচে L2 থাকবে। এই যে আর এখানে নিচে দেখো R1² আছে এবং R2² আছে উপরে, তো এটা গণিত আমরা কি করব, R2/R1 তার স্কোয়ার করে দেবো, যেহেতু দুটোতেই স্কোয়ার ছিল হোল স্কোয়ার করে দেবো। এবার দেখো এই যে ρ1 এবং ρ2 সেখানে মনে আছে পূর্বে সেখানে ভ্যালু দেওয়া ছিল, দেখো 3/4, ঠিক আছে? এবং R1 এর ভ্যালু দেখো 2/1 আছে এবং একই রকমভাবে L1/L2 এর ভ্যালু 2/1 আছে। তো এই মানগুলো এখন সেখানে বসে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের বসে গেছে ρ1 ρ2 3/4 এবং L1 L2 এর ভ্যালু 2/1 এবং R2 R1 এর ভ্যালু যেটা হবে এখানে R2 2/1, এটা কি ছিল 2/1, তার স্কোয়ার যদি থাকে এটা স্কোয়ার হলে তাহলে পরবর্তী স্টেপে 2 2 4 হবে আর 1 এর স্কোয়ার মানে 1 1 1ই হবে। তাহলে দেখো এই নিচে 4 এই উপরে 4 কেটে যাচ্ছে, উপরে তাহলে কি 3 2 6 থাকছে এবং নিচে 1 থাকছে, তাহলে আমরা এটা লিখতে পারি 6:1। তাহলে আমাদের যেটা উত্তর চাচ্ছিল সেটা এখন কমপ্লিট হয়ে গেল 6:1, ঠিক আছে? এটাই তোমাদের অ্যান্সার।
এর পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, যে চিহ্নিত রেখাচিত্রের সাহায্যে কিভাবে উত্তল লেন্সের মাধ্যমে কোনো বস্তুর অবশিষ্ট খর্বাকার সদ্বিম্ব গঠিত হয় তা দেখাও। তো দেখো এখানে তোমাদের যে উত্তরটা আছে, এখানে দেখতে পাচ্ছ প্রতিবিম্ব গঠন। তোমরা এই চিত্রটা অঙ্কন করবে এবং চিত্রটা সুন্দর করে অঙ্কন করার পর তোমরা নিচে লিখে দেবে, লিখলে এটা হয়ে যাবে। বস্তু লেন্স থেকে 2f এর বেশি দূরে থাকলে প্রতিবিম্বটি সৎ অবশিষ্ট এবং বস্তু থেকে আকারে ছোট হবে। প্রতিবিম্বের অবস্থান হবে বস্তুর বিপরীত দিকে f এবং f2 এর মধ্যে।